গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই শ্রীরামপুরের 180 বছরের প্রাচীন মদন মোহন মন্দির, আর শেয়ার করেছিলাম শ্রীরামপুরের বেশ কিছু ইতিহাস। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। শ্রীরামপুরের দুটি প্রাচীন মন্দির নিয়ে যে ভিডিও, তার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আপনাদের দেখাবো 270 বছরের প্রাচীন রাম সীতা মন্দির। আমি প্রণজিৎ, আর আপনারা দেখছেন ইনবন ট্রাভেলার্স। এই সমগ্র শ্রীরামপুর অঞ্চলটি বিভিন্ন সময় বিভিন্ন রাজত্বকালের সাক্ষী হয়েছিল। সর্বপ্রথম এই অঞ্চলটি শেওড়াফুলি রাজবংশের অধীনে ছিল। তারপর ড্যানিশ অর্থাৎ ডেনমার্কের সরকার 1755 সালে আলীবর্দী খায়ের থেকে একটা ফরমান নিয়ে এই অঞ্চলে একটা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে এই সমগ্র অঞ্চলটিকে তাদের অধীনে নিয়ে চলে আসে। দীর্ঘ 90 বছর রাজত্ব করার পরে এই অঞ্চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1845 সালে ড্যানিশ গভর্নমেন্টের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সমগ্র অঞ্চলটিকে কিনে নেয়। ড্যানিশ গভর্নমেন্টের অধীনে থাকা 5টি জায়গা, শ্রীপুর, আখনা, গোপীনাথপুর, মোহনপুর আর পেয়ারাপুর, এই 5টি জায়গাকে 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যানিশ গভর্নমেন্টের থেকে অধিগ্রহণ করে নেয় এবং 1847 সালে শ্রীরামপুর মহকুমার প্রতিষ্ঠা করে। এই শ্রীরামপুর নামকরণের পেছনেও রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। ডেনমার্কের রাজা ফ্রেডরিক পঞ্চম, ওনার নাম অনুসারে এই অঞ্চলের নাম আগে ছিল ফ্রেডরিক নগর। কথিত আছে পরবর্তীতে এই রাম সীতার মন্দিরের থেকেই নাকি এই জায়গার নাম হয় শ্রীরামপুর, অর্থাৎ শ্রীরাম থেকে আসে শ্রীরামপুর কথাটি। আবার এই নামকরণ নিয়ে আরো একটি মত আছে, যেটি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এইবার এই ঐতিহাসিক মন্দিরটি দর্শন করি, আর এই মন্দির কিভাবে তৈরি হলো তা সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। এই রামসীতা মন্দিরটি 1753 সালে শেওড়াফুলির রাজবংশের প্রতিষ্ঠাতা মনোহরচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। ড্যানিশ শাসনের আগে থেকেই এই অঞ্চলে এই মন্দিরটি রয়েছে। মন্দিরের গায়ের একটি শিলালিপি থেকে একথা জানা যায়, যেটি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। মন্দিরের দৈনন্দিন কার্যকলাপ এবং দেবদেবীর পুজোর জন্য শেওড়াফুলির রাজপরিবার শ্রীপুর, মোহনপুর আর গোপীনাথপুর এই 3টি গ্রামকে দেবোত্তর ভূমি হিসাবে উৎসর্গ করে দেয়। কথিত আছে শ্রীরামের প্রতি এই উৎসর্গের কারণে এই এলাকার নাম হয় শ্রীরামপুর। চলুন এইবার মূল গর্ভগৃহে দেবদেবীর দর্শনটা একবার করে নিই। দালান শৈলীর এই মন্দিরটি একটি উঁচু ভিত্তির উপর অবস্থিত। মন্দিরের গায়ে রয়েছে একটি ছোট বাগান ও বিভিন্ন গাছপালা। 3 খিলান বিশিষ্ট প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই তারপর রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে সিংহাসনের উপর বিরাজ করছেন শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা। এছাড়াও রয়েছেন হনুমান ঠাকুর, শিবলিঙ্গ, জগন্নাথ দেব এবং আরো অনেক দেবদেবী। মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি রামনবমীর মতো বিশেষ দিনে বিশেষ উৎসব পালন করা হয়। বর্তমানে শ্রীরামপুরের পৌরসভা এবং শেওড়াফুলির রাজপরিবারের বংশধররা মিলে এই ঐতিহাসিক মন্দিরটির দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সম্পূর্ণ মন্দিরটা আপনাদের দর্শন করালাম। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে আছে এই রকম সব ঐতিহাসিক স্থাপত্য। এই মন্দিরে আসতে হলে আপনাদের পৌঁছতে হবে শ্রীরামপুর।
হাওড়ার থেকে যে ট্রেনগুলো ব্যান্ডেল অথবা বর্ধমান মেন লাইন অথবা কাটোয়ার দিকে আসছে, সেই ট্রেনগুলো করে পৌঁছে যেতে পারবেন শ্রীরামপুর। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। টোটোওয়ালাকে রামসীতা মন্দির বললেই হবে। যদি কোনো কারণে টোটোওয়ালা বুঝতে না পারেন, তবে এটা সম্ভাবনা নেই বললেই ভালো, কারণ শ্রীরামপুরের সমস্ত লোকাল মানুষই এই ঐতিহ্যবাহী রামসীতা মন্দিরটিকে চেনেন। তো তাও যদি ওনারা বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে ল্যান্ডমার্ক হচ্ছে বিএসএনএল অফিস অথবা বটতলা মোড়। আর যদি আপনারা শিয়ালদা মেন লাইনের দিক থেকে আসেন, তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে ধোবিঘাট পার হয়ে শ্রীরামপুরে আসতে হবে। তারপর ধোবিঘাট থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। এই রকম ঐতিহাসিক মন্দির আপনারা অবশ্যই একবার দর্শন করে আসবেন, বেশ ভালো লাগবে। আমি ফিরবো আগামী মঙ্গলবার আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।